একটা বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করে সেই বাড়িতে পেট চালান করে একটা বাড়ির পুরো পরিবেশটা নষ্ট করে দেওয়ার একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতো বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালোবেসে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত করোনি, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কমেন্টগুলো তোমাদের পড়তে আমার বেশ ভালো লাগে। তাহলে চলো আজকে সময় না নষ্ট করে সোজা আমরা ঘটনায় ফিরি। যে ঘটনাটা বলবো, ঘটনাটা আজ থেকে প্রায় 25 বছর আগে ঘটেছিল। মধ্যম গ্রামে একটা পুরনো বাড়ির ঘটনা বলছি, যেই পরিবারে, যেই বাড়িতে এখনো কিন্তু মানুষ বসবাস করে। কি ঘটেছিল, কেন কেউ ওই বাড়িতে পেট চালান করেছিল, কি কারণ ছিল, এবার ঘটনাটা বলি। যেই বাড়ির ঘটনা বলছি সেই বাড়ি সেন বাড়ি বা সেন পরিবার নামে পরিচিত। সেই বাড়িতে যখন প্রথম বড় ছেলের প্রথম বিয়ে হয়, যেই মেয়েটিকে বিয়ে করে বাড়িতে তোলে, সেই মেয়েটির গোপনে কোনো জায়গায় কারোর সাথে কোনো সম্পর্ক ছিল। যখন বিয়ে করে নিয়ে আসে তখন বাড়ির লোকজন কেউ জানতো না যে এই যে বৌমা, আমাদের নতুন বৌমা, বিয়ের পূর্বে কারোর সাথে কোনো রকম সম্পর্ক ছিল, এটা কেউ জানতো না। যখন ওই সেন বাড়ির বড় ছেলে যখন বিয়ে করে নিয়ে আসে, তারপর থেকেই তাদের পরিবার খুব ভালো 6 মাস টানা কিন্তু চলে। মেয়েটিও যে নতুন ওই বাড়িতে এসছে, আগের ওর জীবনের সব কিছু ভুলে গিয়ে ও কিন্তু ওর সংসারে, নতুন সংসারে খুব ভালোভাবে সবার সাথে কিন্তু সংসার করছিল। হঠাৎ একদিন একটি মেয়েটির কাছে চিঠি আসে, একটা বাই পোস্টে চিঠি আসে। এবার নতুন বউকে কে চিঠি পাঠালো, বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় যে বৌমার নাম দিয়ে চিঠি পাঠিয়েছে। তো বৌমাকে জিজ্ঞেস করে যে যিনি চিঠি পাঠিয়েছেন তুমি তাকে চেনো? তখন বৌমা বলে যে হ্যাঁ, আমি যখন কলেজে পড়তাম তখনও আমার খুব ভালো বন্ধু ছিল। এবার চিঠিটা যে পাঠায়, একটা মেয়ের নাম করে চিঠিটা পাঠায়। তো সবাই ভাবলো যে হ্যাঁ, কোনো বান্ধবী হবে, কলেজের সময় হয়তো সেই বান্ধবী। বৌমা, নতুন বৌমা বাড়িতে বলে যে ওর বিয়ে হয়ে গেছিল, তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। হয়তো ও কলকাতায় ফিরেছে, হয়তো ও আমার বাড়ি গেছিল, ওখান থেকে আমার শ্বশুর বাড়ির মানে এখানের ঠিকানা নিয়ে আমাকে চিঠিটা পাঠিয়েছে। এই বিষয় কিন্তু ওই সেন বংশের কেউ সেরকমভাবে ওই চিঠিতে কি আছে, কোন বান্ধবী কি লিখেছে, কিছুই আর জিজ্ঞেস করেনি। একটা বান্ধবীকে একটা বান্ধবী লেটার লিখতেই পারে। যবে থেকে সেই চিঠি আসে তারপর থেকেই কিন্তু তাদের বাড়ির পরিবেশটা পুরো বদলে যায়। যে বউ নতুন 6 মাস ধরে সবার সাথে খুব ভালো করে সংসার করছিল, সেই বউর পরিবর্তন হয় প্রচুর। সেই বউ সবার সাথে দুর্ব্যবহার করা, মুখে মুখে তর্ক করা, কাজ না করা, অজুহাত দেওয়া, সাথে সাথে স্বামীর সাথেও খুব খারাপ আচরণ করতে শুরু করে। বাড়ির সবাই এই জিনিসটা মেনে না নিতে পেরে মেয়ের বাড়িতে তারা গিয়ে সবটা জানায়। তখন মেয়ের বাড়ির লোক পুরো ওর বউর, মানে যে নতুন বউ, মানে মেয়ের বাড়ি থেকে পুরো বিষয়টা কিন্তু চেপে যায়। তারা কিন্তু বলেনি যে কি হয়েছে বা বিয়ের আগে মেয়ে কারোর সাথে ভালোবাসাই ছিল, এসব কোনো কথাই কিন্তু শ্বশুরবাড়ির লোককে মেয়ের বাড়ি থেকে জানানো হয়নি। মেয়ের বাড়িতে যখন মেয়ের বাড়ি থেকে সবাই ফিরে আসে, এসে বৌমাকে জিজ্ঞেস করে যে আজকে তোমাদের বাড়ি গিয়েছিলাম। বৌমার মুখটা ভয় আর কোথাও গিয়ে যেন ও একটা মানে আতঙ্কে পড়ে যায়, মুখটা শুকিয়ে যায় যে আমার সত্যিটা ফাঁস হয়ে গেল না তো। কিন্তু সত্যি কথা বলতে মেয়ের বাড়ি থেকে কোনো কিছুই কিন্তু জানায়নি শ্বশুরবাড়ির লোককে, কিন্তু মেয়ে সেটা জানতো না। মেয়ে হয়তো ভেবেছে যে আমার বাড়ির লোক হয়তো সত্যিটা আমার শ্বশুরবাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে। নতুন বউ সব সময় জানার চেষ্টা করত কোথায়
আড়ালে আবডালে কথা শুনতো যে ওর নামে কেউ কোনো রকম বাড়িতে আলোচনা করছে না তো, ওর কথা কেউ বিশেষভাবে বলছে না তো, যে ওর সত্যিটা সবাই জানতে পেরে গেছে। কিছুদিন এরকম করে যাবার পর নতুন বউ বলে আমি আমার বাড়ি যাব, বাপের বাড়ি। তো শ্বশুর বাড়ি থেকে কেউ আটকায়ও নি। ছেলেকে বলে, বড় ছেলেকে, যা বৌমাকে নিয়ে কদিন ঘুরে আয়। বৌমা তখন সোজা বলে যে না, আমি একা যাব, ওর অনেক কাজ আছে, ও থাক, ওকে যেতে হবে না। এই কথাটায় ওদের কিন্তু শ্বশুরবাড়ির লোকের একটা কেমন লাগে, একটা যে নতুন বিয়ে হয়েছে 6 মাসের বউ, সে তো সবসময় তার স্বামীকেই কাছে টানবে, স্বামীকে নিয়ে যেতেই তো সে চাইবে, কিন্তু সে না করছে কেন? তারপরেও তাকে তার স্বামী গিয়ে তার মা বাবার কাছে রেখে সেই দিনই না খেয়ে, একটু রাগ তো মনে মনে করেছিলই, জামাই মানুষ, তাকে একবারও পর্যন্ত বাড়িতে থাকার জন্য বউ বলল না, নিজের বউ, সে চলে আসে। যখন ওখান থেকে বৌমা আসলো, ওই বড় ছেলের বৌমা আসার পর থেকেই রাতে কিছু পরিবর্তন দেখা দিল। যে বৌমা 6 মাসে বাড়িতে নতুন বৌমা যখন আসে তখন কেমন থাকে, একটা গলার হার, চেন পরে থাকে, কানের পরে থাকে, পায়ে নুপুর পরে, সারা ঘরে ছুমছুম করে নতুন বউ নুপুর পরে ঘুরে বেড়ায়, এরকমই তো থাকে। একটা বউ তো সেজে গুজে সৌন্দর্য নিজের মধ্যে রাখে, নতুন বিয়ে হয়েছে, কিন্তু এই জিনিসগুলো ওর মধ্যে বিয়ের প্রথম রাত থেকে ছিল না। কিন্তু ও যখন ওর বাপের বাড়ি থেকে ফিরল, তারপর ও পায়ে নুপুর, গলায় চেন, কানে পাশা কানের, হাতে আংটি সব পরে ঘরে ঘুরে বেড়াতো, ঘরে ঘুরে বেড়াতো। রাতের বেলা যখনই স্বামী কাছে আসতো তখন স্বামীকে দূরে সরিয়ে দিত। ও কখনো 6 মাসে এরকম করেনি। ওর জীবনে পাস্ট লাইফ যা ঘটেছিল, ও কিন্তু সেই জিনিসটা 6 মাস নিজের মধ্যে রাখুক কি ভুলে যাওয়ার ভান করুক, ও কিন্তু স্বামীর সাথে যেরকম ব্যবহার করতে হয় একটা বউর, সেরকমভাবেই ছিল। কিন্তু চিঠি আসার পর কিছুটা ওদের বাড়িতে অশান্তি, কিছুটা পরিবর্তন লক্ষ্য ওরা করে, সেন পরিবারের যারা ছিল ওই সময়। তারপর বৌমা যখন বাপের বাড়ি থেকে গেল, যাওয়ার পর পুরোটাই পরিবর্তন হয়ে গেল। এই জিনিসটাও কিন্তু তারা লক্ষ্য করে যে পুরোটা পরিবর্তন হয়ে গেছে বৌমা। রাতের বেলা যখন স্বামীর সাথে সহবাস করছে না, যখন সদ্ভাব নেই, তখন ছেলে কখনো সেটা তার মাকে বাবাকে কি বলতে পারে যে আমার বউ, নতুন বিবাহিত বউ, 6 মাসের আমার দাম্পত্য জীবন, আমার বউ আমার কাছে আসে না, আমার বউ রাতে আমার সাথে গল্প করে না, আমার বউকে আমি ভালো খারাপ কোনো কিছু বলতে পারি না? যতক্ষণ না তার স্বামী ঘুমাতো, সেই বউটি আয়নার সামনে চুপ করে বসে থাকতো। বহুবার তার স্বামী তাকে কাছে পাওয়ার জন্য, তার নতুন বিয়ে হয়েছে, তার দাম্পত্য জীবন কাছে পাওয়ার জন্য বহুবার তাকে বলেছে তুমি আয়নার সামনে কেন বসে থাকো, তুমি আসো এখানে শো, যদি তোমার শরীর ভালো না লাগে একান্তই তুমি আমার সাথে গল্প করো, দুজনে গল্প করব বাইরে কি ঘটেছে, সারাদিন তুমি কি করলে, বাবা মায়ের সাথে কি কথা হয়েছে, মা আজকে কি রান্নার জন্য তোমাকে বলেছিল, তুমি তো এতদিন এইসব কথা বলেছো, তাহলে আজকে তুমি এই কথাগুলো বলছো না, তুমি আয়নার সামনে আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে, 14-15 দিন ধরে তুমি আয়নার সামনে বসে থাকো। তখন তার বউ বলে আমার ভালো লাগে না, তুমি ঘুমালে আমি গিয়ে ঘুমাবো, আমার চোখে ঘুম ধরেছে, তুমি যত তাড়াতাড়ি পারো নিজেকে ঘুমের মধ্যে নিয়ে নাও, তুমি না ঘুমালে আমি এখানে সারা রাত বসে থাকবো, তুমি আমার চিন্তা করো না, আমি তো তোমার ঘরেই আছি, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি ঘুমাও। স্বামী হয়তো তার প্রথম প্রথম ভাবতো যে হয়তো ওর মধ্যে কোনো পরিবর্তন আসছে, হয়তো ও এখন হয়তো সেরকম কমফর্ট মনে করছে না, বা ওর হয়তো শারীরিক কোনো প্রবলেম হচ্ছে, হয়তো সেটা বলতে পারছে না।
স্বামীর মাথায় প্রচুর চিন্তা, একটা মেয়ে যাকে বিয়ে করে এনেছে দেখাশোনা করে, সেই মেয়েটার কি হচ্ছে, দায় দায়িত্ব স্বামীর তো থাকে, কিন্তু সেই মেয়েটি কোনোভাবেই কোনো কথাই কিন্তু বলতো না, কোনোভাবেই না। এরকম করে প্রায় মাসখানিক কেটে যায়। মাসখানিক কাটার পর যখন ছেলেটির মা বলে যে বাবা, রাতের বেলা তোদের ঘরে কথা বলিস বেশ জোরে জোরে, কি এমন কথা হয়? বৌমা তখন স্নান করতে গেছে। ছেলে তখন মায়ের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলে, বলে মা, ও তো আমি না ঘুমালে ও খাটে আসে না মা। তখন মা শুনে বলছে, সে কি বলছিস, খাটে আসে না মানে? নতুন বউ কি করে? বলছে ও আয়নার সামনেই বসে থাকে, ড্রেসিং আয়নার সামনে বসে থাকে। ও বলে তুমি ঘুমালে আমি গিয়ে শোবো, তুমি যতক্ষণ জেগে থাকবে আমার চোখে ঘুম, তবুও আমি শোবো না, আমি এখানে বসে থাকবো। এইটা যখন ছেলেটির মা শোনে, তখন ছেলেটির মা বলে, কেন, ওর মধ্যেই পরিবর্তন, ওর কি বিয়ে করার ইচ্ছে ছিল না? কিন্তু ওর মা বাবা তো এইসব কথা আমাদের বলেনি, আমরা তো জানতে গিয়েছিলাম, আমাদের তো কিছু বলেনি। তারপর আস্তে আস্তে এরকম করে একটা বছর কাটে। একটা বছর কাটার পর বাড়ির প্রত্যেকটা মানুষ, যারা বড় গুরুজন, তারা মনে করে এই বুঝি তারা সুখবর দিল, তাদের একটা সন্তান আসছে, আমাদের পরিবারে আমার বড় ছেলের একটা সন্তান হবে। সামনে পুজো এসে যায়, পুজোতে বাড়িতে আত্মীয় স্বজন, প্রথমেই বললাম সেন পরিবার, তাদের পরিবারের নাম আছে, অনেক বড় বংশ। পুজোর সময় প্রচুর আত্মীয় স্বজন একে একে আসে, একে একে যায়, প্রত্যেককে একই কথা বলে যে কবে তোমাদের বাচ্চা হবে, কবে দেখব সেন বংশে আমাদের ছোট্ট এক সেন পরিবারের ক্ষুদে সদস্য এসছে। কিন্তু এর সৎ উত্তর না বৌমা দিতে পারে, না শাশুড়ি মা, না ছেলে, কেউই দিতে পারে না। সবাই এসে বলে তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে তো? তারা কি বলবে? তারা বছরে একবার আত্মীয় স্বজন ঘুরতে এসছে, তাদেরকে বলবে যে না না, আমাদের মধ্যে সম্পর্ক ঠিক নেই, আমি না ঘুমালে আমার বউ তোমার পাশে শোয়েই না? এটা কি বলবে? কখনোই না, তাই না? দিনের পর দিন এরকমভাবে কাটতে থাকে। একদিন রাতে যার বিয়ে হয়, সেন বংশের বড় ছেলে, সেদিন অমাবস্যার রাত, রাতের বেলা ঘুমাতে পারছে না। একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু কাঁদছে। যেরকম আমি বলি, আমাকে বলেন যে মুরগি যখন জবাই করার হয়, তার আগে মুরগিকে যখন ঘেটির কাজটা, যে মুরগি জবাই করছে কসাই ধরে, তখন মুরগি যেরকম কক 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 করে একটা ডাকে, মুরগি তখন বুঝতে পারে যে এখন আমার গলাটা কাটবে, আমার দমটা আটকে দেবে, আমি মরে যাব। অমাবস্যার রাতে ঠিক ওরকম একটা মুরগির ডাকের মতো শব্দ শুনতে পারে দাদা ভাই। আর এই ঘটনাটা সেন বংশের বড় ছেলে, উনিই কিন্তু আমাকে পাঠান। বর্তমানে ওনার বয়স 82 বছর। বুঝতে পারছো? 82 বছরের একজন দাদা ভাই, আমাদের বয়স্ক স্নেহের একজন সদ্যীয় দাদা ভাই ঘটনাটা পাঠান ওনার জীবনের। ঘটনাটা শোনো, যত গভীরে যাবে না অবাক হয়ে যাবে। দাদা ভাই বলেন, সেদিন রাতে আমার ঘুমটা ভেঙে যায়, চোখটা খুলে দেখলাম আমার বউ আমার পাশে নেই। ও তো আমাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো, তারপর আমি শোবো, আমারও ঘুম পেয়েছে, তুমি না শুলে আমি ঘুমাতে পারছি না, কিন্তু ও তোমার পাশে নেই। দাদা ভাই উঠে বসেন, উঠে সারা ঘরে একবার দেখেন, খাটে বসেই সারা ঘরে ড্রেসিং আয়নার সামনে কোনো জায়গায় কিন্তু তার বউ নেই। দাদাভাই ভাবেন হয়তো ও ওয়াশরুমে গেছে। দাদাভাই ওয়াশরুমের গেটের সামনে যখন যায়, তখন দেখে ওয়াশরুমের দরজাটা বাইরে দিয়ে বন্ধ। ভেতরে থাকলে তো বাইরে দিয়ে কেউ বন্ধ করবে না, তার মানে তার বউ বাড়িতে নেই, রুমের মধ্যে নেই। তখন দাদাভাই আস্তে আস্তে সিঁড়ি ধরে নাবে, নিচে নেবে, সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে। একবার মনে ভাবে যে মাকে ডাকি, একবার ভাবে
বাবাকে ডাকি। একবার ভাবে যে জেঠুকে বলবো, নানা রকম ভাবে ভাবতে ভাবতে তখন ভাবলো রাত প্রায় 2:15 বাজে। এত রাতে কাউকে বাড়ির বউর জন্য ডেকে তোলাটা এটা কি ঠিক হবে? থাক, ও আর বাড়ি থেকে যাবে কোথায়? আজকে আমি ওর আসল উদ্দেশ্যটা দেখব। এত বছর হয়ে গেছে, একটা সন্তান নেই। লোকের কাছে আমার বাবা মায়ের মাথা কাটা যাচ্ছে। সবাই বলছে সেন বংশের প্রথম সন্তান আমরা এখনো দেখতে পারলাম না। আদৌ আমরা জীবিত থাকতে দেখতে পাবো তো? এই কথা মনে ভাবতে ভাবতে যখন সে তার রুমে নিচ থেকে দোতলায় আসে, তখন সে বুঝতে পারে আওয়াজটা আসছে ছাদের ওপর থেকে। খোলা ছাদে রাত 2টোর সময় আমার বউ কি করছে? তখন দাদাভাই বলেন, সেই এক মুহূর্ত যেটা আমি জীবনেও ভুলতে পারবো না। সেই একটা সময় যেটা আমার জীবনের এতটাই কষ্টের, এতটাই ভয়ের একটা মুহূর্ত ছিল, যেটা আমি কোনো দিন কাউকে বোঝাতে পারবো না। আমি আস্তে আস্তে যখন ছাদের যে সিঁড়ি দিয়ে উঠে ছাদের গেটের সামনে যাই, তখন দেখলাম আমার বউ বসে আছে। আমার বউর সামনে কেউ একজন বসে রয়েছে, যে পুরো কালো রঙের একটা পোশাক পরা, কালো রঙের। আমি আড়ালে লুকিয়ে দরজার পাশ থেকে চুপ করে দেখছি। বাইরে ঘুটঘুট ঘুটঘুট করছে অন্ধকার, আমাবস্যার রাত। চারপাশে ঝিঝি পোকার শব্দ। কারণ মধ্যম গ্রামে যেখানে বাড়িটা ছিল, ওই সময় দোতলা বাড়ি, অনেক বড় জমি জায়গা, পুরো বাউন্ডারি ঘেরা ওই দাদাভাইদেরই বাড়ি ছিল। তার অনেক দূরে দূরে হাতে গোনা 4-5টা বাড়ি ছিল। তখনও মধ্যম গ্রাম এখনের মতো এতটা জাক জমক, এতটা উন্নত হয়নি। দাদাভাই বলেন, আমি শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কোনো কিছু কিন্তু আমি আওয়াজ পাচ্ছি না। কিন্তু আমার বউ কারোর সাথে বসে আছে, দুজনেরই পেছন আমার দিকে। তারা বসে দুজনেই কিছু একটা বলছে, কিন্তু আমি তাদের কথা শুনতে পাচ্ছি না। প্রচণ্ড ভয় পাই। আমার বউ কি তাহলে রাতে লুকিয়ে লুকিয়ে কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করছে? এমন কেউ কি বাড়িতে আসে, আমাকে বলে ঘুমিয়ে পড়তে? আজকে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, কারণ দাদাভাই রাতের বেলা ঘুম থেকে ওঠেন না একবার শোয়ার পর। আর এইটা দাদাভাইয়ের বউ 6 মাসে বুঝে গেছিল যখন একসাথে খাটে ঘুমাতো। দাদাভাইয়ের মনটা খুব খারাপ হয়, খুব কষ্ট পায়। দাদাভাই সিঁড়ি দিয়ে ধর 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 করে নাবে, প্রচণ্ড ঘাম। দাদাভাইয়ের গরম লাগছে, শরীরটা অস্থির লাগছে। এসে তার মাকে ডাকে, মা মা দরজা খোলো, মা দরজা খোলো। মা অনেকক্ষণ ডাকার পর তার মা দরজা খুলে বলছে, কি হয়েছে বাবু, এত রাতে তুই? তখন প্রায় 3টের কাছাকাছি। দাদাভাই এতক্ষণ ছাদের সিঁড়িতে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। তখন বলছে, মা তোমার বৌমা প্রত্যেক দিন রাতে আমার পাশে শোয় না, তোমাকে তো বলেছি। আজকে হাতে নাতে ধরেছি, ও ছাদের উপরে অন্য কোনো পরপুরুষের সাথে বসে আছে। বাচ্চা হবে কোথা দিয়ে মা? ও আমাকে ভালোই বাসে না, ওর সাথে অন্য কারোর সম্পর্ক আছে। এই কথা শুনে তখন দাদাভাইয়ের যে মা, উনি সাথে সাথে তার বাবাকে ডাকেন। দাদাভাইয়ের বাবাকে ডেকে নিয়ে দৌড়ে দৌড়ে তারা ছাদের দিকে যায়। যখন তারা ছাদের কাছে যায়, দেখে ছাদের দরজা তো একই, ভিতর দিয়ে সিঁড়ির কাছে লক করা। তখন বলছে, বাবু তুই যে বললি ছাদের, ওই যে ছাদের সিঁড়ি তো লক করা, রাতের বেলা ছাদের সিঁড়ি লক করলে একটা তো টিনের দরজা, আওয়াজ তো হবে। তখন বলছে, মা আমি নিজে এক্ষুনি থেকে তোমাকে ডাকতে গেছি। বলছে, চল তো তোর ঘরে। যখন দাদা ভাইয়ের রুমে যায়, দেখছে তার বউ ঘরে ঘুমাচ্ছে। তার বউ ঘরে ঘুমাচ্ছে। তখন দাদা ভাইয়ের মা বলল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তুই কেন আবোল তাবোল চিন্তা করিস? সেই তো তোর বউ ঘরে ঘুমাচ্ছে, আর তুই বলছিস তোর বউ উপরে ছিল। এটা কি করে হয়? দাদা ভাইয়ের মুখে
আর কোনো উত্তর নেই, কারণ চোখের সামনে চোখে যেটা দেখছে মানুষ তো সেটাই বিশ্বাস করবে, নাকি যেটা তারা চোখে দেখেনি সেই কথাটা বিশ্বাস করবে। দাদাভাই কিন্তু এই সত্যিটা কারোর কাছে তুলে ধরতে পারেনি। দাদাভাই নিজে নিজে মনে 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 সারা রাত ঘুমায়নি, শুধু মনকে বুঝিয়েছে যে আমি যেটা দেখেছি তাহলে কি সেটা শুধু স্বপ্ন মাত্র ছিল, এটা কি আমি স্বপ্ন দেখেছি, এটা কি বাস্তবে হয়নি, তাহলে কি আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা উঠে তার বউকে, তার মা মানে দাদা ভাইয়ের মা, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা আমরা কবে নাতিপুতির মুখ দেখব, কবে একটা সন্তান আমাদের দেবে, আমরা যতদিন বেঁচে আছি একটা সন্তানের আমরা মুখ দেখে যেতে চাই, কবে দেখা পাবো বৌমা। তখন তার বৌমা বলে, মা আমি এখনো বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি হইনি মা, যেদিন প্রস্তুত হব সেদিন আমি বাচ্চা নেব, আমি এখন অনেক ছোট মা। আর সত্যি কথা বলতে দাদা ভাইয়ের তখন মোটামুটি বয়স যা ছিল, দাদাভাই বলেন আমার তুলনায় আমার বউর বয়সটা অনেকটাই কম ছিল, খুব অল্প বয়সে ওর বাড়ি থেকে বিয়ে দেয়, যেটা পরে জানতে পারি যে তার মা বাবা চাইছিল না যে মেয়ে পড়তে গিয়ে কলেজে গিয়ে কারোর সাথে ঘুরুক, বদনাম রটুক বা এসব প্রেম টেমের মধ্যে জড়াক। তার বাড়ির লোক যখন জানতে পারে যে সে একজনকে প্রেম করে, তখনই তার বাড়ির লোক দাদা ভাইয়ের গলায় ঝুলিয়ে দেয় তার মেয়েকে। তবে একটাই কথা বলবো, এরকম ঘটনা বা এরকম ঘটনা ছাড়াও এরকম কাজ প্রচুর আমার কাছে আসে, অনেক ভাই বোনরাই বলে বা বাড়ির শাশুড়ি মারাও আমাকে বলেন যে মেয়ের ব্যাকগ্রাউন্ড আমরা অনেক খোঁজ করেছি, না জেনে বাড়ির লোক লুকিয়ে বিয়ে দেওয়ার পর তাদের সংসারটাই হয়নি, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি মনে করি সারা জীবন একটা মেয়ে একটা সংসারে আসছে, যেই ছেলে সংসারে আসছে তারাও অনেক আশা, তারাও অনেক ভালোবাসা নিয়ে নিয়ে আসে, কাউকে লুকিয়ে এরকম বিয়ে দেওয়াটা উচিত না। কারণ আহ, আ- মেয়ের বাড়ি থেকে হয়তো মেয়েটাকে ভালোর জন্য তার বাবা মা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, কিন্তু সত্যিটা বলে দেওয়াটা দরকার, হয়তো তখন না হলেও পরে বলে দেওয়াটা দরকার। কারণ এরকম করে প্রচুর সংসার ভেঙে যেতে আমি নিজে দেখেছি। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে শুধু ভূত প্রেত, আর্থিক পরিস্থিতি খারাপের জন্য না, প্রচুর কারণে মানুষ আমার সাথে যোগাযোগ করে, আমি জানি বিষয়গুলো। একটা পরিবার নষ্ট হয়ে যাওয়াটা কতটা যন্ত্রণা, যার পরিবার ভেঙে ছাড়কার হয়ে যায়, একটা স্বপ্ন নিয়েই তো একটা মেয়েকে দেখাশোনা করে বিয়ে করে নিয়ে আসে, তাই না? এটা ছেলে হোক আর মেয়ে, উভয়ের ক্ষেত্রেই বলছি, কোনো কিছু লুকিয়ে বিয়ে দেওয়াটা উচিত না। বিয়ের আগে যদিও কিছু করো, বিয়ের পরে সেই জিনিসটা কন্টিনিউ করা উচিত না। তবে এখানে ঘটনাটা কিন্তু অন্য। যাই হোক, এই কথা মতো তাদের সংসার চলতে থাকে। একটা মেয়ে যখন প্রস্তুত না বেবি নেওয়ার জন্য, তখন তাকে জোর করে তো আর বাচ্চা কেউ দিতে পারে না। তো তারা আর দ্বিতীয়বার বৌমাকে বলেনি বাচ্চার জন্য, বা ছেলেকেও আর বলতো না। তারা অপেক্ষায় ছিল একটা দিন তাদের সম্পর্ক ঠিক হবে, একটা সময় তারা ঠিক তাদের মতো করে আবার নতুন করে তাদের জীবনটা শুরু করবে। হয়তো কোনো জায়গায় কোনো একটা কিছুতে তাদের একটা ভাঙন লেগে আছে। একদিন দাদা ভাই বলেন, আমি বুঝতে পারলাম আমার বাড়িতে আমার বউ কোনো পুরুষের সাথে না, কোনো আত্মার সাথে কথা বলে। দিনের পর দিন, রাতের পর রাত আমি দেখতাম ও ঘরে থাকতো না। যখনই বাবা মাকে বলতাম, বাবা মা আসতো, তখন ও ঘরে শুয়ে থাকতো। আমি যে যাচ্ছি ছাদের উপর বসে কিছু মন্ত্র পড়ছে, কখনো দেখতাম কেউ একজন রয়েছে, কখনো দেখতাম ও একা, কেউ নেই ওর সাথে। দেখতাম এরকম দীর্ঘদিন হতে 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 একদিন ও ধরা পড়ে যায়। যেদিন ও ধরা পড়ে সেদিন আমার বাড়ির লোক সবাই সাথে ছিল, আমার পাশে ছিল। ওর চোখটা আগুনের মতো জ্বলছে, পুরো লাল হয়ে। ও কথা বলছে যেইটা, ওর অত মিষ্টি মধুর কণ্ঠ না, ওর গলায় অন্য কেউ বাস করছে। ও তখন বলছে, তোরা ওকে রাখতে পারবি তো, পারবি তো রাখতে?
ও আমার ছিল, আজও আমার আছে। আমি ওকে ছেড়ে কোনো দিন তো যাইনি। ওর বাড়ির লোক জোর করে ওকে বিয়ে দিয়েছিল, কিন্তু আজ আজ আমি হয়তো পৃথিবীতে নেই, কিন্তু ওর শরীরে আমি আছি। ওকে কোনো দিন তুই ভোগ করতে পারবি না বলে হট করে অজ্ঞান হয়ে যায়। যখন আমার মা আমার বউর নাম ধরে চিৎকার করে ওঠে, তখনও অজ্ঞান হয়ে যায়। আর এই দৃশ্য বাড়ির প্রত্যেকটা সদস্য দেখার পর বুঝে যায় যে না, বৌমার মধ্যে আর যাই হোক খারাপ কোনো কিছু বাস করছে। সাথে সাথে বউকে নিয়ে তড়িঘড়ি চলে যাই এক তান্ত্রিকের বাড়ি। পরদিন ভোরবেলা অন্ধকার থাকতেই বের হই। সে তান্ত্রিক বলল, তোমার বউকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। বিয়ের 6 মাস পর তোমার বউর শরীরে কোনো পুরুষের আত্মা আছে, যার সাথে তোমার বউ প্রত্যেকদিন রাতে সহবাস করে। হ্যাঁ, আত্মার সাথে সহবাস করত। তাহলে পরে তার স্বামীর সাথে একসাথে শোয়ার তো কোনো প্রশ্নই উঠত না। কারণ একটা নতুন বিবাহিত পুরুষ বা মহিলা, তাদের দুজনেরই যৌবনের চাহিদা থাকে। সেটা যদি তার তার পূর্বে ঘটে যাওয়া সেই প্রেমিক সে মারা যায়, আর তার আত্মাটা যখন তার শরীরে থেকে যায়, প্রত্যেকদিন রাতে ছাদে সে যদি সহবাস করে, স্বামীর সাথে তার আর কি থাকার কোনো মানে হয়? নামমাত্র বিবাহিত হয়ে বাড়িতে সিঁদুর মাথায় দিয়ে সেন বংশের নামে সে দিন কাটাচ্ছিল। তখন জানতে পারে যেই ছেলেটির সাথে সেন বাড়ির বড় ছেলের বৌমার প্রেম ছিল বিয়ের আগে, সেই ছেলেটি আগে জিন চালান করে। 6টা মাস জিন চালান করার পর সে এক তান্ত্রিকের দ্বারায় সব ক্রিয়া করে। এক মুসলিম তান্ত্রিকের কাছে গিয়ে তার জীবন বাজি রেখে তার আত্মাকে জাগানোর কথা বলে। আমার মৃত্যুর পর আমার আত্মাকে পাঠাতে হবে আমার ভালোবাসার কাছে। তার জন্য সেই মুসলিম তান্ত্রিক প্রচুর টাকা নেয়। পরে যখন জানতে পারা যায় সেই ছেলেটির বাবা ছিল না, ছেলেটির অগাধ জায়গা জমি ছিল, যেগুলো বিক্রি করে সে তান্ত্রিককে সব টাকা দিয়ে দেয় শুধু তার আত্মাকে জাগিয়ে তার ভালোবাসার কাছে পাঠানোর জন্য। এখানে আমরা বুঝতে পারলাম একটা মিথ্যে, একটা ভুল, একটা দোষের কারণে কতগুলো মানুষের জীবন নষ্ট হলো। যেই ছেলেটার সাথে প্রেম ছিল, ছেলেটা সুসাইড করে মারা যায়। তার আত্মাটাকে টাকার বিনিময়ে সেই মুসলিম তান্ত্রিক মেয়েটির বাড়িতে চালনা করে দেয়। না মেয়েটি সংসার করতে পেরেছে, না সেন বংশের বড় ছেলে যে দাদাভাই ঘটনাটা বলেছেন উনি, না মেয়ের বাড়ির বাবা মা কেউই সুস্থ ছিলেন না। দাদাভাই অনেক কিছু মাদুলি তাবিজ কবজ পরে আজ 80 বছর ওপরে ওনার বয়স। ওনার বউ মারা যান। কারণ সেই আত্মা, যে ছেলেটি ভালোবাসত, যে ছেলেটির আত্মা চালান করেছিল মুসলিম তান্ত্রিক, সে কোনোভাবে এই বৌমার শরীর থেকে সে আত্মাকে বার করতে পারেনি। বহু চেষ্টা করেছে। সেন বংশের দাদাভাই, যার কথা এতক্ষণ ধরে তোমাদের সাথে শেয়ার করলাম, তারা প্রচুর টাকা ধ্বংস করেছে। তাদেরও প্রচুর জায়গা জমি বর্ধমানে ছিল, সব বিক্রি করে দিয়েছে। তারা কিন্তু সে আত্মার থেকে তার বউকে আলাদা করতে পারেনি। তার বউ কিন্তু মারা যায় 7 মাস পর। এমনকি মেয়েটির মা বাবাও মারা যায়। শুধু কোনো আঁচ আসেনি সেন বংশের ওপর। দাদাভাই কষ্টের মধ্যেও দাঁড়িয়ে থাকেন, তার পরিবারও টিকে থাকেন। দাদাভাই পুনরায় আর বিয়ে করেননি, কারণ ভালোবাসা, বিয়ে, সম্মান, বিশ্বাস সব জিনিসটাই দাদাভাই শেষ করে ফেলেছিল তার বউর সাথে। দাদাভাইকে বহুবার বলেছিল বিয়ে করার কথা। দাদাভাই বলেছেন যে না, জীবনে আমি আর বিয়ে করব না, আমার জীবনে যা ঘটে গেছে আর না। কারণ দাদাভাই তার বউকে খুব ভালোবাসতেন,
খুব ভালোবাসতেন, খুব ভালোবেসেছিলেন। দাদাভাই যদি ভূত প্রেত কিছু ধরতো হয়তো তাকে কাটিয়ে নিয়ে ঠিক থাকতো, কিন্তু যার সাথে ভালোবাসা ছিল তার আত্মা হয়তো দাদাভাইয়ের থেকেও বেশি ভালোবাসতো তাকে, তার বউকে। দাদাভাই বলেছেন যে আমি একটা আত্মার কাছে হেরে গেছি, আমার হার হয়েছে। আমি একটা মানুষ হয়ে আমি ঠাকুরের দৌড়, আমি তন্ত্র তান্ত্রিক, রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, কোথায় না গেছি আমার বউর থেকে তার ভালোবাসার যে পার্টনার ছিল বিবাহের আগে তাকে আলাদা করার জন্য। যখন হয়নি তখন মনে মনে ভাবলাম আমার থেকে হয়তো বেশি ভালো সেই ছেলেটি বাঁচত, যার কারণে সে তো তার প্রাণটা দিয়ে দিল। আর আমি আমার বউকে ছাড়তে পারবো না। ওকে আমি বলেছিলাম তুমি তোমার মতো তোমার মা বাবার কাছে চলে যাও, যাও। ও যায়নি। ও আমার বাড়িতেই থেকে 7 মাস পর মারা যায়। আমি হার মেনে যাই। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা দর্শক বন্ধুরা অবশ্যই জানাবে। ঘটনাটা বলতে বলতে না কোথাও সিরিয়াসলি আমি না হারিয়ে গেছিলাম। ভাবো তো, যদি সেই ছেলেটা মৃত্যুর পর তার প্রাণ, তার জমি জায়গা বিক্রি করে আত্মাটা যদি সেই মেয়েটার সাথে থাকতে পারে, যদি মেয়েটির মা বাবা সেই ছেলেটির সাথে বিয়ে দিয়ে দিত, কী বা হতো? তাহলে পরে না ছেলেটি মরতো, না মেয়েটা মরতে হতো, না দাদা ভাইয়ের জীবন নষ্ট হতো। দাদা ভাইয়ের অবশ্যই ভালো কোনো পরিবারে অন্য কোনো মেয়ের সাথে অবশ্যই বিয়ে হতো। আজকে দাদা ভাইয়ের সন্তান থাকতো, তারাও বড় হয়ে বিয়ের যোগ্য হয়ে যেত। একটা ভুলে পুরো সম্পর্ক, পুরো বাড়ি, পুরো পরিবার, কত করে মানুষের জীবন চলে গেল। মেয়ের বাবা মাও তো বেঁচে নেই, তারাও কিন্তু মারা যায়। এই ছিল আমাদের ঘটনা। চলো কমেন্ট করি। চলো বন্ধুরা, আমরা এখন মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো, দেখবো তোমরা কে কে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। প্রথম আমাদের কমেন্ট করেছো গোপাল দাস, তারপর কমেন্ট করেছো রূপা দে, ঝুমা চ্যাটার্জি, তারপরে আর্ট পাঠশালা বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, শম্পা মিনি কিচেন বোন কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো এফ এফ দাস মানে সুজন কমেন্ট করছো বর্ধমান থেকে, জয় বড় মায়ের জয় ভাই। তারপরে প্রদীপ দাস, অতনু মান্না, দেবমিতা রয় বিদ্যা, ঝুমা চ্যাটার্জি, তারপরে কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, আয়ান হালদার, সিরাজুল মল্লিক কমেন্ট করেছো, আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, টম কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বনু, আচ্ছা অতনু মান্না, কৃষ্ণা ধারা, অজয় শঙ্কর মণ্ডল দাদাভাই কমেন্ট করেছেন, তারপর কমেন্ট করেছে শুভঙ্কর ঘোড়ই ভাই, আচ্ছা তারপর কমেন্ট করেছো সৌমেন মহাপাত্র, অদিতি বড়াই, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, জল্পনা মজুমদার দিদিভাই আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? সুজাতা চন্দ্র, মনানী কর্মকার দিদিভাই, তারপর সন্তুর দুনিয়া, হোয়াইট কিং বনু কমেন্ট করেছে, শম্পা মিত্র কমেন্ট করেছে, চৈতালি চক্রবর্তী, রাজীব চাসওয়াল, কিষানু মান্না, সুজাতা দাস, অসীম দাস, ডালি দেবনাথ দিদিভাই, পিঙ্কি দাস, চৈতালি রয়, সুমনা ভট্টাচার্য কমেন্ট করেছো, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, নীলু মজুমদার কমেন্ট করেছো দিদিভাই, পাপ্পু দে ভাই কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো আমাদের সৈনী ছোট্ট বোন সৈনী রয় সোমা দাস পরিবার থেকে, আর মমি ভট্টাচার্য। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাই এরকম করেই পাশে থেকো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা বেশি বেশি করে ঘটনাগুলো শেয়ার করো। আজকের ঘটনাটা না কোথাও একদম অন্যরকম লাগলো। এত ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, আজকের ঘটনাটা তোমরাই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি আমার খুব ভালো লাগে। আর অবশ্যই কালকে সকাল সকাল একটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে টিপস আসবে, অবশ্যই চোখ রেখো। সকাল সকাল আমি টিপসটা তোমাদের জন্য দিয়ে দেবো। এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার পরিবারে সবার মাথার উপরে থাক।
দেখা হবে আগামীকাল। এখনের মতো শুভরাত্রি।